দর্শক, আজ কথা বলবো 2026-27 বাজেট নিয়ে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাজেদুল হক, অর্থনীতিবিদ। আজ জানবো তার কাছ থেকে এই বাজেট সম্পর্কে। স্বাগত আপনাকে কালবেলার স্টুডিওতে। আমরা তাহলে মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রস্তাবিত বাজেটে 2026-27-এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে যে আপনার জনগণকে স্বস্তি দেওয়া। মূল লক্ষ্য হচ্ছে যে আপনার উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। মূল লক্ষ্য নিয়েছে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো, বিনিয়োগ বাড়ানো। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে যে আমি যেভাবে এবার বাজেটে ব্যয়ের খাত বাড়ানো হলো, ব্যয়ের আওতা বাড়ানো হলো, আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আওতা বাড়ানো হলো, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হলো, শিক্ষা খাতে বাড়ানো হলো, কিন্তু বাজেটের আকার বাড়ানো হলো, বরাদ্দ বাড়ানো হলো, কিন্তু আমার কথা হলো যে আমরা আয়টা কোথা থেকে পাবো? আমরা কি আয়টা নিশ্চিত করতে পারছি কিনা? আমরা যে লক্ষ্যগুলো অর্জন করতে যাচ্ছি 26-27 অর্থ বছরের ভিতরে, সেই লক্ষ্যটা অর্জন করার যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো তো সামনের দিনে রয়ে গেছে এবং চ্যালেঞ্জ থাকবে। তার কারণ হচ্ছে যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, বিনিয়োগ স্থবির হয়ে আছে, কর্মসংস্থান হচ্ছে না, আপনার জ্বালানি খাতের অনিশ্চয়তা, জ্বালানি নিরাপত্তা নাই, এবং এটার সাথে আপনার যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে সেভাবে মানুষের বেতন বাড়ছে না, মজুরি হার বাড়ছে না, এবং মানুষ দিনে দিনে দরিদ্র হয়ে পড়ছে। তাহলে আপনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যম দিয়ে আপনি হয়তো 1 কোটি 1.5 কোটি সর্বোচ্চ 1 কোটি মানুষকে আপনি সহায়তা করতে পারবেন, কিন্তু আর বাকি যে 3 থেকে 4 কোটি মানুষ আছে, সেই 3-4 কোটি মানুষের জীবনমান কীভাবে নিশ্চিত হবে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে এবারের বাজেটে বহু চ্যালেঞ্জের ভিতরে আমরা যে চ্যালেঞ্জের কথা মনে করছি যে বাজেট ঘাটতি অর্থায়ন নিয়ে। বাজেট ঘাটতি অর্থায়ন কি সরকার বিদেশি ঋণের উৎস থেকে নিবে না দেশীয় উৎস থেকে নিবে? বিদেশি ঋণের উৎস থেকে এটা তো আপনার হঠাৎ করে সম্ভব হবে না। বিদেশি ঋণ পাওয়াটা এটা কিছু শর্তের বিষয় থাকে। তাহলে আমি যদি দেশীয় উৎস থেকে, ব্যাংক ব্যবস্থা থেকে, যদি ব্যাংক খাত থেকে যদি ঋণ গ্রহণ করে সরকার, তাহলে তো আজকে যে প্রাইভেট খাতে যে বিনিয়োগটা, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তো কমে যাবে। তাহলে আমার অভ্যন্তরীণ বিনিয়োগ কমে গেলে, বিনিয়োগের প্রভাব কমে গেলে আমার কিভাবে কর্মসংস্থান হবে? এটাও তো একটা অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। আরেকটা যে অন্যতম চ্যালেঞ্জ যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে আপনি না পারলে সেটা হচ্ছে যে এই যে 18 কোটি মানুষ, 18 কোটি জনসংখ্যার যে দেশ, এই 18 কোটি মানুষকে আপনি যদি খাদ্যর যদি আপনি পুষ্টিগুণ যদি না পাই, তাহলে তো রোগাক্রান্ত একটা জাতি হয়ে যাবে। তার মানে আপনার একটা মানুষের যদি, একটা পরিবারের যদি আপনার আয় থেকে ব্যয় বেড়ে যায়, সে তো স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারবে না। স্বাস্থ্য খাতে ব্যয় কিন্তু বেড়ে গেছে আমাদের দেশে। সে শিক্ষা খাতে ব্যয় করতে পারবে না, শিক্ষা খাতেও ব্যয় বেড়ে গেছে। কারণ হচ্ছে যে আপনার স্বাস্থ্য খাতেও আপনার মানুষ প্রাইভেট হসপিটালের দিকে ঝুঁকছে, শিক্ষা খাতেও প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে। সুতরাং ব্যয় বাড়ছে মানুষের। তাহলে মানুষ যদি খাদ্যের পিছনেই সে ব্যয় করে, তাহলে অন্যান্য ব্যয় থেকে তো সে বঞ্চিত থাকবে। তাহলে তার জীবনমান কিভাবে নিশ্চিত হবে? আরেকটা বিষয় হলো যে দেখেন, এবারে বাজেটে আমরা 3 লাখ কোটি টাকা হয়তো আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য হাতে রেখেছি। এই 3 লাখ কোটি টাকা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে হাতে রাখলাম, এবারের যে বাজেটের পরিচালন ব্যয় তো 6 লাখ কোটি টাকার উপরে। তাহলে এই পরিচালন ব্যয়ের কিন্তু অধিকাংশ ব্যয় হবে কিন্তু আপনার বিদেশি ঋণ পরিশোধে। আচ্ছা, এখানে আমি একটু ছোট্ট ইন্টারাপ্ট করছি যে আমাদের যে এত আশার বাণী শোনানো হলো, তো 3 লাখ কোটি টাকা পরিচালন ব্যয়ে যাবে, তো এই ব্যাপারটা আসলে কি বলবেন যে আমাদের যে আশার বাণীটা দেওয়া হয়েছে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? না, পরিচালন ব্যয় যাবে 6 লাখ কোটি টাকার বেশি, এবং বাকি থাকছে 3 লাখ কোটি টাকা। তাহলে 3 লাখ কোটি টাকা দিয়ে আপনার এতগুলো মিনিস্ট্রিতে যে আপনার বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে, এতগুলো যে জনকল্যাণ, হ্যাঁ মানে আপনার এতগুলো মিনিস্ট্রিতে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে, এতগুলো প্রকল্প নেওয়া হবে, মানে শত শত হাজার হাজার প্রকল্প নেওয়া হবে। আসলে বিষয়টা হলো কি জানেন, যে এই মুহূর্তে সরকার, আমরা বলছি যে ঐতিহাসিক বাজেট, অনেক বড় বাজেট, কিন্তু পরিচালন ব্যয় তো আপনার চলে যাচ্ছে 6 লাখ কোটি টাকার বেশি। বাকি থাকছে আর কত? তাহলে এই দিয়ে থেকে 18 কোটি মানুষের জীবনমান কতটুকু নিশ্চিত হবে? এটা তো একটা প্রশ্ন রয়ে যায়, তাই না? তাহলে আমরা বাজেটের আকার বাড়াতে চাচ্ছি, আমরা বাজেটের বরাদ্দ বাড়াতে চাচ্ছি, কিন্তু প্রকৃত যে সুবিধা, প্রকৃত যে কল্যাণ, সেই কল্যাণ আদৌ নিশ্চিত হবে কিনা? কারণ বিগত বছরগুলোতে যেটা হয়েছে, আমরা এডিপিতে যে প্রকল্পগুলো হাতে নিয়েছি, আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় যে প্রকল্পগুলো হাতে নিয়েছি, অনেক প্রকল্প আপনার এক্সপেক্টেড রিটার্ন দিচ্ছে না, ইকোনমিক রিটার্ন দিচ্ছে না, অনেক প্রকল্প জনবান্ধব না, জনগণ সম্পৃক্ত না ওই প্রকল্পগুলোর সাথে।
আমরা যেন এবার অর্থ বছরে যে প্রকল্পগুলো আমরা হাতে নিব সেগুলো যেন জনবান্ধব প্রকল্প হয়, সেগুলো যেন এক্সপেক্টেড রিটার্ন আসে, আপনার ইকোনমিক রিটার্ন আসে, ইকোনমিক বেনিফিট আসে। এই বিষয়গুলোকে আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। এই যে 3 লাখ কোটি টাকা, এর ভিতরেই তো আপনার স্বাস্থ্য খাতে বরাদ্দ, এর ভিতরে শিক্ষা খাতে বরাদ্দ, এর ভিতরে আপনার প্রবাসীদের জন্য বরাদ্দ। তাহলে অনেকগুলো মিনিস্ট্রিতে 30 থেকে 32-34টা মিনিস্ট্রিতে আপনার বরাদ্দ দিতে হচ্ছে। এটা কিন্তু আসলে খুব টিনি একটা অ্যামাউন্ট। কারণ হচ্ছে যে আপনি যদি আজকে প্রবাসীদের কথাই চিন্তা করেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুধু তো প্রবাসী কল্যাণ এটার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত, এটার সাথে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত, তাহলে এটার সাথে কিন্তু আপনার ইন্টিগ্রেট অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে। তাহলে প্রবাসীদের জন্য যদি আমরা বাজেট বরাদ্দ দিতে চাই তাহলে কিন্তু মানে অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু আসলে বাজেট বরাদ্দ বাড়ানো উচিত। আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব টিনি একটা অ্যামাউন্ট। আমরা বারবার বলছি ঐতিহাসিক বাজেট, কিন্তু এটা তো আসলে পরিচালন ব্যয় চলে যাচ্ছে সরকারের, যে আজকে সরকারি কর্মকর্তাদের যে বেতন বাড়ানো হচ্ছে। আরেকটা বিষয় হলো দেখেন যে এখন আমরা ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছি। এটা থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে। তার কারণ হচ্ছে যে আপনার ভুটানের মতন দেশ কর জিডিপি অনুপাত 26%, ভুটানে তো আপনার সমুদ্র বন্দর নাই, তাহলে বাংলাদেশে তো 3 থেকে 4টে সমুদ্র বন্দর আছে। এই সমুদ্র বন্দরকে আমরা ব্যবহার কেন করতে পারছি না? তাহলে আমাদের কর জিডিপি অনুপাত এত কম কেন? তার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে কর অব্যাহতির সংস্কৃতি হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতিতে। আরেকটা হলো যে বাংলাদেশে কর ফাঁকির পরিমাণ বেড়ে গেছে, বাংলাদেশের টাকা পচার পরিমাণ বেড়ে গেছে, এবং বাংলাদেশে যেটা হচ্ছে আপনার করের জাল বিছানো যাচ্ছে না। আপনার যারা কর দিচ্ছে বছরের পর বছর, দশকের পর দশক, তারাই কিন্তু আসলে কর দিচ্ছে। সুতরাং আপনার 1,24,25,00,000 টিনধারী আছে, তার ভিতরে 40 লাখ রিটার্ন সাবমিট করছে, অনেকে শূন্য রিটার্ন দিচ্ছে। তাহলে বিষয়টা হলো যে আমাদেরকে কর জাল বাড়াতে হবে, কারণ আমাদের কর হার না, কর জাল বাড়াতে হবে। গ্রাম পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকার এখন ভ্যাট আহরণ করবে, কিন্তু সরকার যে এখন ভ্যাট আহরণ করবে, সরকার তো পরিচালন ব্যয় প্রথম বাড়াতে হবে, তারপর তো সরকারের রায় আসবে। এটাও তো সরকারের একটা চ্যালেঞ্জ। সুতরাং আপনি হঠাৎ করে রাতারাতি বিগ পুশ দিয়ে আপনি রাজস্ব আয় বাড়াতে পারবেন না। সুতরাং আমরা বাজেটের যে লক্ষ্যগুলো নিয়েছি সেই লক্ষ্যগুলো আসলে আমরা পূরণ করতে পারবো কিনা, এটা কিন্তু বর্তমান বাস্তবতায়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায়, বৈশ্বিক বাস্তবতায় এটা কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি প্রশ্ন আমার, বাজেট 2026-27 মোট আকার কত এবং এই বাজেটের কোন খাতে সর্বাধিক গুরুত্ব পাবে, কোন খাত? দেখেন যে আমরা অনেকগুলো খাতে আমরা সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমরা এবার 12,000 কোটি টাকা বাড়িয়েছি, 1,38,000 কোটি টাকা। আমরা শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াচ্ছি, আমরা স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়াচ্ছি। কিন্তু আমার কথা হলো যে বাজেট বরাদ্দ বাড়ানোটা জরুরি বিষয় না, জরুরি বিষয় হচ্ছে যে বাজেট বাস্তবায়ন আমরা কত স্বচ্ছভাবে করছি, কত আমরা সফলভাবে করছি, এবং বাজেট সরকারের যে ব্যয়ের যে সক্ষমতা, সেই ব্যয়ের সক্ষমতা কিন্তু নানাভাবে সমালোচিত হচ্ছে। বিশ্বব্যাংক সমালোচনা করছে, IMF সমালোচনা করছে। ব্যয়ের সক্ষমতা যদি আপনি বৃদ্ধি করতে না পারেন তাহলে কিন্তু আপনার বাজেট বরাদ্দ যাই দেন না কেন সেটা কিন্তু আসলে বাস্তবে এটা সুফল পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমরা বলছি যে বাজেটের আকার বাড়ানোটা বড় কথা না, বাজেট বাস্তবায়নের হারটা এটা আমাদের অনেক বড় বিষয়। এবং আমরা অ্যাসেসমেন্ট করে, সঠিকভাবে প্রকল্প অ্যাসেসমেন্ট করে সেই প্রকল্পগুলো আমাদের হাতে নিতে হবে, যে প্রকল্পগুলো আপনার কোনোভাবে রাজনৈতিক সিদ্ধান্ত থাকবে না, এবং এটা একদম জনবান্ধব প্রকল্প থাকবে, অর্থনৈতিক আপনার ইকোনমিক ফ্রেন্ডলি প্রকল্পগুলো থাকবে, যে প্রকল্প থেকে আমি রাতারাতি বেনিফিট পাবো, এবং ওই প্রকল্পগুলো থেকে যেন আমি আয় করে বিদেশি ঋণ আমি পরিশোধ করতে পারি। যে আপনি বলছিলেন যে বাজেটে সরকারি কোনো প্রভাব থাকবে না, এটা কি আদৌ সম্ভব? রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না? হ্যাঁ, সেটা দেখেন, এটা দশকের পর দশক, যুগের পর যুগ অনেক আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি কিন্তু বিগত বছরগুলোতে। এটা রাজনৈতিক প্রকল্প, যেখানে আমরা অনেকগুলো ট্রেন ট্র্যাক, আপনার ট্রেন চলাচলের জন্য রেল ট্র্যাক করেছে, সেখানে এখনো ট্রেন চলছে না। আমরা অনেকগুলো স্টেশন করেছি, ট্রেন স্টেশন আপনার ট্রেন থামতেছে না। আমরা ব্রিজ করে রাখছি কিন্তু রাস্তা করতে পারিনি। সুতরাং আমাদের ভুল আছে। সুতরাং এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে যে আপনার যে পরিমাণে ব্যয়ের আকার বাড়ানো হচ্ছে, আপনাকে আয় বাড়াতে হবে। আরেকটা কথা হলো যে বাংলাদেশের অর্থনীতি অপচয়ের অর্থনীতিতে পরিণত হয়েছে, অনেক দুর্নীতি হচ্ছে। সুতরাং এই অপচয়গুলো আমাদেরকে আসলে কমাতে হবে। আমাদের অনেক লিকেজ রয়েছে, আমাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, আমাদেরকে আপনার সিস্টেম লস আছে। এই সিস্টেম লস লিকেজগুলো যদি আমরা কমাতে পারি, আমরা যদি অপচয় এবং দুর্নীতিটাকে টেনে ধরতে পারি,
তাহলে কিন্তু আসলে সরকার যে বাজেট দিছে সেই বাজেট বাস্তবায়ন করার জন্য সক্ষমতা অর্জন করবে। আমরা দুটাকেই যদি আমরা টেনে ধরি, বাজেট প্রস্তাবের শুরু থেকেই একটি জিনিস খুবই ভালোভাবে শোনা যাচ্ছে, মূল্যস্ফীতি। তো আমার প্রশ্ন হচ্ছে, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপনার খাদ্যপণ্যের উপরে 60টা খাদ্যপণ্যের উপরে আপনার কর কমানো হচ্ছে, তাই না? কিন্তু এটা তো আপনার ফুড ইনফ্লেশন কমানোর জন্য, কিন্তু নন ফুড ইনফ্লেশন তো রয়েছে, তাই না? আমি নন ফুড ইনফ্লেশনটাকে কিভাবে আমি জনগণকে আমি রক্ষা করব? সুতরাং আমি খাদ্যপণ্যের উপরে যে শুল্ক কমাচ্ছি, কর কমাচ্ছি, সেটার পাশাপাশি যেটা আপনাকে করতে হবে, আপনার আমদানি পরোক্ষ করের উপরে আপনার নির্ভরশীল হওয়া যাবে না। আপনি যখন একটা রাষ্ট্র যখন পরোক্ষ করের উপরে নির্ভরশীল হয়, তখন তো তাকে আমদানি শুল্ক বাড়াতে হয়, তাকে ভ্যাট বাড়াতে হয়। এগুলোর প্রভাব পড়ে মূলত সাধারণ জনগণের উপরে, ভোক্তাদের উপরে। সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিছু আপনার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু সেটা পলিসি কনফ্লিক্ট, সেগুলো আপনার একটা নীতির সাথে আরেকটা নীতির সাংঘর্ষিক রয়েছে। তার কারণ হচ্ছে যে আমি মাইনরিটি পলিসি যখন গ্রহণ করছি, তখন আমি খুব সংকোচনমূলক মাইনরিটি পলিসি, যে টাকার ফ্লো বেশি বাড়ানো যাবে না। অন্যদিকে আমি আবার যেটা বলছি যে যখন আমি এডিপির বাস্তবায়ন করার কথা বলছি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, সেখানে আমি অঢেল টাকা ঢালতেছি। সুতরাং আমার দুইটা একটা পলিসি কনফ্লিক্ট রয়েছে আমাদের দেশে। আবার আপনি যে দেশ থেকে দ্রব্য আমদানি, আপনি খাদ্যদ্রব্য আমদানি করছেন, সেই আমদানি মূল্য যদি বেশি হয়, তাহলে তো অভ্যন্তরীণ বাজারে আপনার মূল্যস্ফীতি বেড়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে সিন্ডিকেট ডেভেলপ করেছে, সেটাকে রাজনৈতিকভাবে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি নীতি সহায়তাগুলো আপনাকে সমন্বয় থাকতে হবে সব নীতির ভিতরে। সিন্ডিকেট ভেঙে দেওয়া কি খুব সহজ হবে? সিন্ডিকেট, এটা যদি সরকার ইচ্ছা করে তাহলে সিন্ডিকেট ভেঙে দিতে পারে। কারণ সিন্ডিকেটে থাকে হচ্ছে সরকার দলীয় লোকজন। এটা আমি সব জায়গায় বলেছি। সরকার ইচ্ছা করলে রাতারাতি 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে সিন্ডিকেট ভেঙে দিতে পারে। আজকে যদি সিন্ডিকেটগুলো যদি আপনি ভেঙে দেন, তাহলে এদেশের মানুষ স্বস্তি পাবে। খাদ্যদ্রব্যের দাম অর্ধেকে নেমে আসবে। এটা বিগত সময়তে এটা কিন্তু অনেক সরকার দেখিয়ে দিয়েছে যে সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করে খাদ্যমূল্যের দাম অর্ধেকে নেমে এসেছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আপনি সিন্ডিকেটকে ভেঙে দেন, আপনি এবং বাজারে এবং কিছু পণ্যের আমদানি অনেক কোম্পানি রয়েছে, যে 5টা কোম্পানি রয়েছে যে তাদের কাছে এইসব আমদানি পণ্য, তারাই 40টা পণ্য আমদানি করছে। আপনি কোম্পানিকে আপনি করেন, বাড়িয়ে দেন, 5টা কোম্পানির ভিতরে না, আপনি 30টা 40টা কোম্পানির ভিতরে আপনি কি আমদানির লাইসেন্স দিয়ে দেন, বা তারা আমদানি করুক, তাহলে কম্পিটিশন বাড়বে বাজারে। তাহলে আপনার সিন্ডিকেট করার কোনো ধরনের কোনো উপায় থাকবে না। প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে কি পদক্ষেপ, মানে কি ভূমিকা রাখবে? দেখেন, বা কি আমরা প্রভাব অর্থনৈতিক ফেলবে? প্রবৃদ্ধির কথা বলছি, সেই প্রবৃদ্ধিটা কতটা বাস্তবসম্মত হবে, কতটা লক্ষ্য অর্জন হবে। আমরা বলেছি যে জিডিপি বাড়বে 6.5%, কিন্তু উচ্চ মূল্যস্ফীতি থাকলে তো ভোক্তা ব্যয় বাড়ে না। ভোক্তা ব্যয় না বাড়লে আপনাকে জিডিপি প্রবৃদ্ধি বাড়ে না। আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট, গ্রস প্রাইভেট ইনভেস্টমেন্ট কীভাবে বাড়বে? কারণ আপনার যদি উচ্চ সুদহার থাকে এবং সরকার যদি ব্যাংক খাত থেকে ঋণ নেয়, তাহলে তো গ্রস প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়বে না। তাহলে এই প্রাইভেট ইনভেস্টমেন্ট না বাড়লে জিডিপি বাড়বে না। গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কথা বলছেন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার তো মাত্র 3 লাখ কোটি টাকা। সুতরাং 3 লাখ কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা করবে, সেটাতে কাঙ্ক্ষিত জিডিপি বাড়বে না। আপনি নেট এক্সপোর্ট বাড়ার দরকার, আপনি 8-9 মাস ধরে আপনার এক্সপোর্ট কমছে, সুতরাং জিডিপি বাড়ার আমি সম্ভাবনা দেখছি না। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার যে লক্ষ্য নিয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি, এটা বর্তমান বাস্তবতার সাথে এটা সাংঘর্ষিক। জানতে চাই, বাজেটে কর আদায় বৃদ্ধির জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? বাজেটে কর আদায় বৃদ্ধি করার জন্য কর অব্যাহতির পরিমাণ কমানো হয়েছে অনেক খাত থেকে, আবার কর অব্যাহতি দেওয়াও হয়েছে কিছু কিছু জায়গায়। কর ফাঁকি রোধ কমানোর জন্য সরকার এখন এটা অটোমেশনে যাচ্ছে। আপনি যদি দোকানে যদি ইলেকট্রিক ফিসকাল ডিভাইস বসাতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা দোকানগুলোতে, তাহলে আপনার ওই ভ্যাটটা সরাসরি সরকারি কোষাগারে আসবে। এটা সরকারকে খুব ভালোভাবে তদারকি দেখভাল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সরকার কর জাল বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায় থেকে সবাই যেন করের আওতায় আসে, সরকার এই ধরনের আপনার পরিকল্পনা গ্রহণ করছে। সবথেকে বড় কথা, সরকার এবার কিন্তু রাজস্ব আয় বাড়ানোর জন্য খুব অ্যাগ্রেসিভ হয়ে পড়েছে, খুব বিগ পুশ দিচ্ছে। কিন্তু কথা হলো যে দেখেন, যে বিগ পুশ দিয়ে কখনো রাজস্ব আয় রাতারাতি বাড়ে না। এটা তো আপনার ইট টেক্স টাইম। এটা ভিয়েতনাম কখনো বিগ পুশ দেয় নাই, ভারত কখনো বিগ পুশ দেয় নাই, দক্ষিণ কোরিয়া কখনো বিগ পুশ দেয় নাই, ফিলিপাইন কখনো বিগ পুশ দেয় নাই। সুতরাং আমরা বিগ পুশ কেন দিচ্ছি? কারণ আমাদের দিতে হচ্ছে কেন? কারণ রাজনৈতিক স্থির যে অঙ্গীকারগুলো ছিল, সেই অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে বাজেট
পেশ করতে হয়েছে, বাজেট ঘোষণা করতে হয়েছে। এর জন্য আমাদের ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে। এর জন্য সরকার বিগ পুশ দিতে বাধ্য হচ্ছে এবং এখন ব্যাংক অ্যাকাউন্ট যারা করবে তাদেরকে টিন লাগবে, নানা ধরনের কর্মসূচি সরকার হাতে নিয়েছে। এগুলো ভালো উদ্যোগ, কিন্তু সবাইকে যদি আমরা সবাই যদি ট্যাক্স নেটের ভিতরে আসতে পারে, তাহলে অর্থনীতিতে কর জিডিপি অনুপাত বাড়বে, সরকার ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে উন্নয়নের ক্ষেত্রে, জনগণের জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া সম্ভব না। রাজস্ব নিয়ে যখন একটি কথা বললেন, একটি প্রশ্ন, রাজস্ব আয়ের মানে বাজেটে যে রাজস্ব আছে না, রাজস্ব আয়ের প্রধান উৎসগুলো কি? রাজস্ব আয়ের প্রধান উৎস যে বাংলাদেশে যেটা হচ্ছে যে আপনার পরোক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা হচ্ছে যে ভ্যাট এবং আমদানি শুল্ক। ভ্যাটের কন্ট্রিবিউশন অনেক বেশি, যেটা আপনার প্রান্তিক জনগোষ্ঠী যে ভ্যাটটা দিচ্ছে, এটা হচ্ছে যে আপনার উচ্চ আয়ের মানুষের সেই ভ্যাট দিচ্ছে। সুতরাং আমরা যদি প্রত্যক্ষ আয় না বাড়াতে পারি, ডাইরেক্ট ট্যাক্স থেকে যদি আমি রাজস্ব আয় না বাড়াতে পারি, তাহলে কিন্তু রাজস্ব আয় টেকসই হবে না। আর আপনি ভ্যাট এবং আমদানি শুল্ক বাড়িয়ে পরোক্ষ করের উপরে যদি নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে মূল্যস্ফীতিও কমবে না। আরেকটা বিষয় হলো দেখেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন বৈষম্য বিরাজ করছে। আমরা বাজেটে বলছি যে অর্থনীতিতে আমরা গণতন্ত্র আইন প্রতিষ্ঠা করব, কিন্তু গণতন্ত্র আইন প্রতিষ্ঠা করার জন্য আপনার তো বৈষম্য কমাতে হবে, ন্যায্যতা আপনাকে নিশ্চিত করতে হবে, সমতা নিশ্চিত করতে হবে, ইনক্লুসিভ গ্রোথ নিশ্চিত করতে হবে। এটার জন্য তো আপনার বৈষম্য কমাতে হবে। বাংলাদেশে আপনার মোট জাতীয় আয়ের 48% আপনার 10% মানুষের হাতে। তাহলে আপনার এইখানে তো আপনার অনেক বৈষম্য আছে। এর ভিতর দিয়ে যদি আমরা সম্পদ কর যদি আমরা নিতে পারতাম, তাহলে কিন্তু অনেকটা বৈষম্য কমে যেত। সরকার উচিত ছিল যে বৈষম্য কমানোর জন্য সম্পদ কর এটাকে প্রবর্তন করা। কর সংস্কার অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? কর সংস্কারের কথা যেটা বললেন, কর সংস্কার অর্থনীতিতে ভালো প্রভাব ফেলবে। কারণ আমরা যদি সবাই কর দিতে চাই, আমরা যদি সবাই কর দিই, কর প্রদান করি, তাহলে হচ্ছে যে দেশ আপনার ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসবে। আরেকটা কথা হলো যে কর দিলেই হবে না। আপনার অনেক কর কর্মকর্তাকে দেখছি যে 12 লাখ টাকাতে ছাগল কিনছে, 40টা ফ্ল্যাট। সুতরাং এখানে যেটা করতে হবে, আপনার রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব বাস্তবায়ন বিভাগ, সেটাকে কর প্রশাসন এটাকে আলাদা করতে হবে, যেটা সরকারের প্রথম দিন থেকে এটা করা উচিত ছিল। এবং ট্যাক্স পেয়ারের সাথে যে ট্যাক্স পেয়ার, সেজন্য ট্যাক্স রিসিভারের সাথে দেখানো হয়, এই ধরনের ব্যবস্থা করতে হবে। এবং এটাকে অটোমেশনে যেতে হবে এবং আপনার কর্মকর্তাদের সাথে জন্য ট্যাক্স পেয়ারের কখনো দেখানো হয়। এই দেখা হওয়াটা এখানেই বাংলাদেশের ট্যাক্স কমে গেছে, রাজস্ব আয় কমে গেছে 40%-এর কাছাকাছি। এবং এটা যদি স্মাগলিং যদি আপনি বন্ধ করতে পারেন, আপনার যে বর্ডারিং এরিয়াতে যে স্মাগলিং আছে, সেই স্মাগলিংটা যদি বন্ধ করতে পারেন, এটা যদি কাস্টমস হয়ে যায়, তাহলে আপনার রাজস্ব আহরণ অনেক গুণ বেড়ে যাবে। অবকাঠামো উন্নয়নে এই বাজেটে কি ধরনের বরাদ্দ রাখা হয়েছে? অবকাঠামো উন্নয়নে প্রতি বছর তো বরাদ্দ রাখা হয়, এবং এটা তো আর এটা নন স্টপ একটা অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে যে আপনার এডিপির অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অবকাঠামো উন্নয়ন, বড় বড় যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে অবকাঠামো আমরা অলরেডি করেছি, সেখান থেকে যেন ওগুলো কমপ্লিট করে শেষ করে আমরা বিদেশি ঋণ নিয়ে অনেকগুলো অবকাঠামোমূলক উন্নয়ন করেছি, সেগুলো থেকে যেন আমি এক্সপেক্টেড রিটার্ন পাই। নাহলে আমি যদি এক্সপেক্টেড রিটার্ন না পাই, তাহলে তো আমি সামনের দিনে বৈদেশিক ঋণ কীভাবে পরিশোধ করবো, এটা তো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তখন তো মনে করেন যে দেশ দেউলিয়া হিসেবে ঘোষণা হবে, কেউ তো আপনার ঋণ দিতে চাইবে না। তখন আইএমএফের প্যাকেজ নিয়ে আপনাকে চলতে হবে। বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে কি ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে? বেসরকারি বিনিয়োগ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য যেটা প্রথম দরকার, সেটা হচ্ছে যে আপনার সরকার যে ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে সেটাকে কমাতে হবে। সরকার কিভাবে কমাবে? সেটা কমাতে হবে। সেটা যদি আপনার রাজস্ব আয় বাড়াতে হবে, আপনি কর জিডিপি অনুপাত বাড়ান, আপনি করের জাল বাড়ান, রাজস্ব আহরণ যদি আপনি বৃদ্ধি করতে পারেন, তখন তো আপনার ঋণ এত বেশি নিতে হচ্ছে না। আপনি এটা লিকুইডিটি ট্র্যাপ বলে, যে যে টাকাটা আপনার বেসরকারি খাত পাবে, সেই টাকাটা আপনার সরকার পাচ্ছে। তাহলে এটাতে তারা বিনিয়োগ বঞ্চিত, তারা ক্রেডিট বঞ্চিত হচ্ছে, ফাইন্যান্সিং থেকে বঞ্চিত হচ্ছে প্রাইভেট সেক্টর। এটাকে লিকুইডিটি ট্র্যাপ বলে। এই লিকুইডিটি ট্র্যাপ চলমান রয়েছে, এটা থেকে বেরোয় আসতে হবে। সুতরাং প্রাইভেট খাতকে আপনাকে সুরক্ষা দিতে হবে, কারণ এই দেশের আপনার কর্মসংস্থান সৃষ্টির পিছনে, আপনার শিল্পায়নের পিছনে আপনার প্রাইভেট খাতের ভূমিকা অনেক বেশি। সুতরাং প্রাইভেট খাতকে সুরক্ষা না দিতে পারলে, প্রাইভেট খাতকে যদি আপনি ইনসেন্টিভ না দিতে পারেন টাইম টু টাইম, না হলে অর্থনীতি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে না। তার কারণ হচ্ছে যে আপনার বেকারত্ব বাড়লে আপনাকে সামাজিক যে আপনার অপরাধগুলো কিন্তু বেড়ে যাবে। সামাজিক অপরাধ বাড়া মানে কি, আপনাকে সরকারের পরিচালন ব্যয় বেড়ে যাবে, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা, রপ্তানি খাতের উন্নয়নে কি কি উদ্যোগ প্রস্তাব করা হয়েছে? এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, রপ্তানি খাতে উন্নয়ন তো এটা দিচ্ছে অনেক আগে থেকে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, কিন্তু আপনার বাংলাদেশে 43টা খাতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ইডিএফ একটা ফান্ড দেওয়া হয়। রপ্তানি খাতে উন্নয়ন করার জন্য তাদেরকে যেটা হচ্ছে যে
আপনার কর কাঠামো, আপনার কম্পিটিটিভ একটা কর কাঠামো করা এক। দ্বিতীয় নম্বর কথা, তাদেরকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া। সেই ফ্যাসিলিটিসটা হচ্ছে আপনার আপনার এক্সপোর্ট পলিসির মাধ্যম দিয়ে এটা টাইম টু টাইম এক্সপোর্ট পলিসি এটা অ্যামেন্ডমেন্ট করা হয়। সুতরাং আপনার রপ্তানিকারকদের জন্য কিন্তু টাইম টু টাইম আপনার ফ্যাসিলিটিস দেওয়া হয়। এটা জাতীয় বাজেটের সাথেই যে আপনাকে ইনক্লুডেড তা না, কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক দেয়, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এটা দেয়, এটা এনবিআর দেয় টাইম টু টাইম। এটা কিন্তু আপনার প্রজ্ঞাপন তারা ঘোষণার মাধ্যম দিয়ে বৈশ্বিক সংকট যদি বেশি থাকে তাহলে সেই হিসেবেই সামঞ্জস্য রেখে কিন্তু রপ্তানিকারকরা সুবিধা পায়। এবং বাংলাদেশে যে পাচ্ছে না তা না, তবে বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্য, রপ্তানির ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে। শুধু মানে আপনি ওয়ান সেন্ট্রিক আপনি শুধু পোশাক রপ্তানির উপরে যদি আপনি নির্ভর করতে থাকেন তাহলে তো অর্থনীতিতে সামনের দিনে একটা অশনি সংকেত। তার কারণ হচ্ছে যে আজকে পোশাক আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি সেই সমস্ত বাজার যদি রাতারাতি বন্ধ হয়ে যায় তাহলে তো আমার রপ্তানি রাতারাতি বন্ধ থেমে যাবে, আপনার রিজার্ভের উপরে চাপ পড়বে। এই বাজেটে ক্ষুদ্র শিল্প, মাঝারি ধরনের শিল্পের জন্য কি কি ধরনের সুবিধা রাখা হয়েছে? মাঝারি ধরনের শিল্পের জন্য বাজেটে আপনার কর সুবিধা দেওয়া হয়েছে এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশ ব্যাংক থেকেও একটা ফ্যাসিলিটিস প্রবর্তন করা হয়েছে। আমরা লার্জ ইন্ডাস্ট্রিতে আমরা অনেক ঋণ প্রদান করেছি, সেই ঋণগুলো দিয়ে আমরা অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলো সব খেলাপি হয়ে গেছে। আপনার এসএমই সেক্টরে, ক্ষুদ্র এবং হস্তশিল্প খাতে যদি আমরা ঋণ প্রদান করি এই ঋণগুলো আপনার খেলাপি হয় না, এগুলো রিটার্ন ভালো, রিপেমেন্ট ভালো এবং এগুলো আপনাকে রপ্তানি বৈচিত্র্যকরণে আপনাকে সহযোগিতা করে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিকে নারী উদ্যোক্তা যারা আছে এবং যারা স্টার্ট আপ বিজনেস করছে তাদের জন্য কর ফ্যাসিলিটিস তো আছেই, শূন্য করও ঘোষণা করা হয়েছে। স্টার্ট আপ যারা ব্যবসা শুরু করবে সামনের দিনে হয়তো আরও ফ্যাসিলিটি সরকার দিবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কিভাবে সম্প্রসার করা হয়েছে? আচ্ছা, দেখেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা দেওয়া হচ্ছে এবং বিগত বছরগুলোতে যেটা দেওয়া হচ্ছে, কন্টিনিউশন রাখা হচ্ছে, এখানে কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছে। কারণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে আপনার যারা অবসরপ্রাপ্ত আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে আপনার এখান থেকে অবসর ভাতা দেওয়া হয়েছে, পেনশন সুবিধা দেওয়া হয়েছে। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে প্রকৃত সুবিধাভোগী পাওয়া যাচ্ছে না, প্রকৃত সুবিধাভোগীকে আমরা দিচ্ছি না। এটা যুগের পর যুগ চলছে, এটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যম দিয়ে আমরা হয়তো অনেক সুবিধাভোগীকে আমরা খোঁজ করে দিচ্ছি, আমরা তাদেরকে কাট করে দিচ্ছি। সুতরাং আমাদেরকে আসলে যেটা করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুধু আওতা বাড়ালে হবে না, আওতা আমাদের যথেষ্ট আছে, খাত যথেষ্ট আছে, আমরা প্রকৃত সুবিধাভোগীদের যারা ডিজার্ভ করে তাদেরকে আমরা প্রদান করার চেষ্টা করব, তাহলে এটার কল্যাণ নিশ্চিত হবে। আচ্ছা, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেট কতটা বাস্তবসম্মত? বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেট বাস্তবসম্মত কতটুকু সেটা নিয়ে আসলে অনেক প্রশ্ন রয়েছে। তার কারণ হচ্ছে যে আমার বাজেট আমি আয় নিশ্চিত করে ব্যয় নিশ্চিত করেছি, এখন আমাকে আয় নিশ্চিত করতে হবে। আয় আমি এখনো নিশ্চিত করতে পারিনি, কারণ আমি যদি কর না দিই তাহলে কিভাবে এই আয় আমরা কিভাবে নিশ্চিত করব? এই আয় নিশ্চিত করার জন্য সরকার তো একটা কর জাল বিছাচ্ছে, ভ্যাট বাড়াচ্ছে, বিভিন্ন ধরনের শুল্ক বাড়াচ্ছে, আপনার ভ্যাটের জাল বাড়াচ্ছে, আপনার অটোমেশন করছে, আপনার জবাবদিহিতা বাড়াচ্ছে, আপনার কর খাতে দুর্নীতি কমানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে। জনগণ কতটুকু বেনিফিশিয়ার এই ব্যাপারে? জনগণ আপনার যদি রাজস্ব আহরণ বাড়ে তাহলে জনগণও আপনার বেনিফিটেড হবে, কারণ আপনি আজকে মেট্রো রেলে আপনার মতিঝিল থেকে মিরপুরে যাচ্ছেন আপনি 25 মিনিটে, সুতরাং আপনি যত কর দিবেন তত বেনিফিটেড হবেন। তবে বাংলাদেশে যেটা হচ্ছে যে এই করের টাকা দিয়ে আপনার অসুস্থ ব্যাংক খাতগুলো বাঁচানো হচ্ছে, বিদেশি ঋণ নিয়ে ব্যাংক খাতগুলো বাঁচানো হচ্ছে। এই দুর্বল ব্যাংক খাতগুলো বাঁচানোর জন্য এবছরে 40,000 কোটি টাকা রাখা হয়েছে। এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি, কারণ ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত হচ্ছে না, ব্যাংক খাত যেটা নষ্ট হচ্ছে এটা ম্যানমেড সৃষ্ট, মনুষ্য সৃষ্ট সমস্যা দিয়ে এখানে আপনার দুঃশাসনের মাধ্যম দিয়ে, মানুষের সৃষ্ট দুঃশাসনের মাধ্যম দিয়ে ব্যাংক খাত নষ্ট করা হচ্ছে, আবার ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে ব্যাংক খাত বাঁচানো হচ্ছে, ক্যাপিটাল প্রদান করা হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ট্যাক্স পেয়ারদের মানি আপনাকে বেস্ট ইউটিলাইজেশন করতে হবে এবং ট্যাক্স পেয়ারদের মানি নিলে হবে না, ট্যাক্স পেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। মাজিদুল হক, আমার প্রশ্ন, আপনি একজন অর্থনীতিবিদ, আপনার এই বাজেট নিয়ে কতটুকু আপনি আশাবাদী 2026-27 বাজেট নিয়ে, এবং এটি জনকল্যাণের কতটুকু পজিটিভ এবং নেগেটিভ, আপনি ছোট করে শেষ করুন। দেখেন, এবারে বাজেট নিয়ে আমি এখনো আশাবাদী, যদি বাজেট বাস্তবায়নের হার বাড়ানো হয়, যদি স্বচ্ছতা থাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, যদি জবাবদিহিতা থাকে এবং সরকারের ব্যয়ের যে দক্ষতা সেই দক্ষতা বাড়ানো যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বাজেটটা দেওয়া হয়েছে বর্তমান
অর্থনৈতিক বাস্তবতায় কিছুটা হলেও জনগণ স্বস্তি পাবে। তবে প্রকৃত সুবিধাভোগীদেরকেই আমরা যেন স্বস্তিতে রাখতে পারি, সেই বিষয়গুলোকে আমাদেরকে সবসময় নজর দিতে হবে এবং অনেক বিষয়গুলোকে রাজনীতির ঊর্ধ্বে সিদ্ধান্ত নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আশা করি দর্শককে আমরা 2026-27 বাজেট সম্পর্কে অনেক কিছু জানাতে পেরেছি আপনার মাধ্যমে। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের স্পেশাল এপিসোড 2026-27 বাজেট নিয়ে। আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কালবেলার সঙ্গেই থাকুন।